ওকে, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা আসলে কি বুঝি? তো এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে ভার্চুয়ালি আপনি যদি কাউরে কোনো বিষয়ে বা কোনো কাজ করার জন্য হেল্প করেন, তাহলে সেটারে বলা হয় হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যেমন ধরেন আমি কোনো একটা বিজনেস করতেছি অনলাইনে। এখন আপনি যদি বাসা থেকে বসে আমার ওয়েবসাইটের যে যে কাস্টমার আছে তাদেরকে হচ্ছে কোল্ড কল করেন, অথবা ধরেন আপনি তাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করেন, যে কোনো কোয়েরি থাকলে তাদের সেগুলো সলভ করেন, এই বিষয়গুলোতে আপনি যদি আমার হেল্প করেন, এটারে বলা হয় হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অথবা ধরেন আমি যে কোনো একটা অফিসে জব করি, মানে আমার যে কোনো একটা অফিসে আমি জব করি, ম্যানেজিং ডিরেক্টর, তারা একজন অ্যাসিস্ট্যান্ট থাকে যে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইনে ধরেন আমি ক্লায়েন্ট না, আমার হচ্ছে সার্কুলার দিলাম বা জব পোস্ট করলাম, তো এখন আপনি হচ্ছে আমারে ভার্চুয়ালি আমার আইডিতে ঢুকে আপনি হচ্ছে হলো আমার হেল্প করতেছেন ওই রিকোয়েস্টগুলো ম্যানেজ করার জন্য, মানে যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকে ম্যানেজ করার জন্য। তো মেন কথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটা অল ইন ওয়ান জব, যেখানে আপনি কোনো একজনকে ভার্চুয়ালি হেল্প করতেছেন বা ভার্চুয়ালি তার অ্যাসিস্ট্যান্ট করতেছেন তার জবগুলো করে দেওয়ার জন্য বা তার কিছু কাজ করে দেওয়ার জন্য। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি পড়ে? ধরেন আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, তারপর টিকটক বলেন, বা হচ্ছে ধরেন আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করেন, তখন তার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলাতে তার যত মেসেজে রিপ্লাই দেওয়া বা তার যত ব্র্যান্ড আসে তার সাথে কোলাবোরেশন করতে, এইগুলা হ্যান্ডেল করার যে টপিকটা, এটা হচ্ছে হলো তার সাথে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স বা তার কাছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ। এরপরে ধরেন আপনি কোনো ই কমার্স পেজে হচ্ছে হলো কাজ করতেছেন বা ই কমার্স বিজনেসের সাথে আপনি কাজ করতেছেন, তখন আপনার কাজ হচ্ছে যে ধরেন কাস্টমারের কাছে কোল্ড কল করা। এখন কোল্ড কল একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করি। কোল্ড কল বলতে বুঝি নর্মালি আপনারা যে বিভিন্ন কল সেন্টার থেকে কল পান কোর্স করার জন্য, যেমন আমাদের লাইফ স্কিলস থেকে আপনাদেরকে হচ্ছে হলো যখন আপনারা ফেসবুকে মেসেজ দিচ্ছেন তখন হচ্ছে আপনাদেরকে কল করা হয়েছিল না? হ্যাঁ, তো এই যে আমাদের অফিস থেকে যে কল করছে এইটাকে বলা হয় হচ্ছে কোল্ড কল। বাট এই জায়গায় তারা ওই রকমভাবে হচ্ছে ফর্মালিটিস মেনটেন করে নাই, সরাসরি আপনাদেরকে ফোন করছে। তো এটার একটা ফর্মালিটিস আছে যে আপনি যখন কাউকে কল করবেন তাকে আগে হচ্ছে জিজ্ঞেস করবেন যে স্যার আপনি কি ফ্রি আছেন, মানে মেসেজে জিজ্ঞেস করা হয়। তারপরে সে যদি ফ্রি থাকে আপনার সাথে, যদি সে ডিসকাশন করতে চায়, তখন আপনি তাকে একটা কল দেন, দেওয়ার পরে হচ্ছে হলো সলভ সে সলভ করে দেয়। তো তখন এখন বিষয় আসে যে তাহলে আপনি কীভাবে হচ্ছে হলো বাংলাদেশে বসে বাইরে কোল্ড কল করবেন। তো এটার জন্য হচ্ছে হলো বিভিন্ন এক একজন এক এক রকমের সলিউশন নেয়, বিভিন্ন ধরনের সার্ভিস নেয়, বাট সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে হলো সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা। যে হোয়াটসঅ্যাপ থেকে আপনি হচ্ছে হলো, কারণ হোয়াটসঅ্যাপে তো ধরেন বাইরের থেকেও যেভাবে কানেক্ট করা যায়, জাস্ট নেটে থাকলেই একজনের সাথে আরেকজন যোগাযোগ করা যায়। এছাড়া যত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ডকুমেন্ট বা বলেন ছবি বলেন, এগুলো যখন আপনি পাঠাবেন সহজে তার কাছে মেসেজে পাঠানো যায়। তো এই কারণে হচ্ছে হলো কোল্ড কলের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাকে বেশি বাইরের কান্ট্রিগুলোতে প্রেফার করা হয়। বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ওই রকমভাবে চলে না, সবাই হচ্ছে হলো ডাইরেক্টলি সিম দিয়ে আইপি নাম্বার, আইপি ফোন থেকে অথবা সিম থেকে সরাসরি কল করে। বাট বাইরের কান্ট্রিতে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে হলো স্কাইপি, এই দুইটা সিস্টেমে হচ্ছে হলো আর কি কোল্ড কল করতে হবে। তো এই দুইটার করার জন্য আপনার হচ্ছে হলো এই হোয়াটসঅ্যাপ সম্পর্কে বা স্কাইপি সম্পর্কে আপনার ডিটেল জানতে হবে। কোনো মানে যে ছোট ছোট কাজগুলো থাকে, যেমন গ্রুপ ক্রিয়েট করা, তারপরে হচ্ছে কীভাবে একটা নাম্বার সেভ না করে আপনি ডাইরেক্ট কল করতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে, এরপরে স্কাইপিতে কীভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার
জানা থাকতে হবে। মানে এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলা বা হচ্ছে হলো এইসব মিডিয়াগুলা, এগুলা আপনার হচ্ছে হলো ব্যবহার করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার একটা করে ছোট অ্যাকাউন্ট আপনি যদি রেগুলার ইউজ নাও করেন, তারপর হচ্ছে হলো জাস্ট শুধুমাত্র সেটিংসগুলো জানার জন্য অন্তত আপনার এগুলা ওই রকমভাবে ব্যবহার করতে হবে। যেমন ফেসবুকের কথা যদি আমরা বলি, আমরা সবাই তো কম বেশি ফেসবুক ইউজ করি। তো যখন আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সোশ্যাল মিডিয়া কথা আসে, বা হচ্ছে হলো আমরা যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের কথা বলি, তখন আমাদের কিন্তু ধরেন যে কীরকম আসে, তার অ্যাকাউন্ট তো সরাসরি, পার্সোনাল অ্যাকাউন্ট তো সরাসরি সে আমার হ্যান্ডেল করতে দেয় না, সে আমাকে দিবে হচ্ছে পেজ ম্যানেজমেন্টের করার কথা। তো ধরেন এটা আমার একটা পেজ আছে, আমি এখন এই জায়গায় হচ্ছে একজন এডিটর বা একজন মডারেটরকে অ্যাড করব, যে হচ্ছে আমার এই পেজটা আমি পোস্ট করতে পারি না ব্যস্ততার কারণে। তো তার আমি আপনাদের একজনকে বললাম যে আপনারা একজন যে কোনো আসেন, সেইখানে আসার পরে আপনি আমার এই জায়গায় এটাতে আমি আপনার এডিটরের অ্যাক্সেস দিব, আপনি ফেসবুকে এসে পেজের মধ্যে রেগুলার আপনি 2টা করে পোস্ট করবেন, সুন্দর মতো হচ্ছে হলো ই করা। তো এই যে এইখানে কিন্তু কাজ 2টা আপনার বুঝতে হবে, যে একটা হচ্ছে হলো এই যে পোস্ট করা বা কন্টেন্ট লেখা, এটা একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনার ওই যে আপনি আমার ফেসবুক পেজে পোস্ট করতেছেন এই কন্টেন্টটা লিখে, তো এইটা হচ্ছে হলো আরেকটা কাজ। এই যে 2টা কাজ, এই 2টা মিলেই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এরকম আবার ধরেন যে আমার ইউটিউব চ্যানেল আছে একটা, আমার ইউটিউব চ্যানেলে ধরেন আমি একজন এডিটর পারমিশন দিলাম যে আমি আপনাদের বিভিন্ন সময় অনেক ক্লাসের ব্যস্ততা থাকে, যার কারণে হচ্ছে আমি কি করতে পারি না, ভিডিওগুলো সময় মতো আপডেট দিতে পারি না, আপলোড দিতে পারি না, যার কারণে আপনাদের হচ্ছে হলো লেট হয়ে যায়। তো আমি কি করলাম, আপনাদের একজনকে বললাম যে আচ্ছা আমি আপনাদের একজনকে এডিটর পারমিট দিয়ে দিতেছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, আমি জাস্ট আপনারা ভিডিওটা ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তো এই যে আমি আপনাদের থেকে হেল্প নিতেছি অনলাইনে, এই হেল্প নেওয়ার যে প্রসেসটা, এটারই বলা হয় হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কি বলছি বুঝতে পারছেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের যে মানে বেসিক আইডিয়া যেটা, সেটা কি বুঝতে পারছেন কি না? আমার কথা কি শোনা যায়? তো এটা হচ্ছে হলো আমাদের মানে বেসিক বলতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের শখ বা কাজে এরকম। তো ধরেন এই ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরপরে হচ্ছে হলো তার টিকটক আছে, এরকম সকল সোশ্যাল মিডিয়াতেই ধরেন যে মোটামুটি কম বেশি এরকম হেল্প নেয় বা অনেকেই মানে প্রেফার করে। তো এটা হচ্ছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা কাজ। তো এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আরও ডিফারেন্টের কাজ আছে। তো আপনি হচ্ছে হলো নিজে আপনার চয়েস যে আপনি কী রকমের কাজ করতে চান বা কী রকমের কাজ করবেন, সেরকম অনুসারে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন। তো এখন এই জায়গার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা হচ্ছে হলো আপনি যদি ফর্মালি কোনো জায়গায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করেন, মানে ধরেন কোনো কী বলে ওইগুলারে কর্পোরেট সেক্টরে যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে চান, তখন হচ্ছে হলো কিছু টুলস থাকে, যে টুলসগুলো হচ্ছে হলো আপনার মোটামুটি প্রফেশনালিজমের জন্য ব্যবহার করতেই হয়। তার মধ্যে একটা হচ্ছে হলো ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে কি করি, ক্যালেন্ডারের মধ্যে হচ্ছে হলো আমরা যে কোনো বিষয়ের টাস্ক বা শিডিউল করি। ধরেন আপনার যে মানে ক্লায়েন্ট বা আপনাকে যে হায়ার করছে, তার সারাদিনে অনেকগুলা কাজ থাকে বা অনেকগুলা মিটিং থাকে, তো সে ভুলা যায় বারবার। তো তার ফোনে হচ্ছে হলো গুগল ক্যালেন্ডার ইনস্টল করা থাকে, তার ক্যালেন্ডারের অ্যাক্সেস আপনাকে সে দিবে, বা হচ্ছে হলো তার আইডির অ্যাক্সেস আপনার কাছে থাকবে। আপনি আপনার ডেস্কটপ থেকে হচ্ছে তার আইডি ম্যানেজ করবেন। কীরকমভাবে, তার ক্যালেন্ডারে আপনি হচ্ছে হলো এখানে রিমাইন্ডার সেট করবেন যে সে কার সাথে কবে কয়টার সময় মিটিং করতেছে, সেটা আপনার যে কোনোভাবে হোয়াটসঅ্যাপে বলুক বা হচ্ছে টেলিগ্রামে বলুক, বা আপনার সাথে যেভাবে আপনার ক্লায়েন্ট কন্ট্যাক্ট করে বলবে। বলার পরে আপনার কাজ হচ্ছে, ধরেন আমি বললাম যে আমার আগামীকালকে 12টার সময় ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 9টার দিকে। তো আপনি কি করলেন, কালকে 12 তারিখ, তো এই জায়গায় আপনার হচ্ছে হলো 8টা থেকে 9টা হচ্ছে হলো আমার বাসায়। তো আমার বলছি যে 10টার সময় আমার ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আপনার এখন এই জায়গায় দেখবেন যে ডেটগুলা সিরিয়াল বাই দেওয়া আছে, 10, 11, 12, 13, 14 এইভাবে। আর এইখানে হচ্ছে হলো
সময় দেওয়া আছে 9টা থেকে 11টা PM পর্যন্ত। এরপর আপনি স্ক্রল আপ করলে হ্যাঁ, তো এই 1 AM থেকে একেবারে 11 PM পর্যন্ত মানে টোটাল 1 ঘন্টার মানে 24 ঘন্টার একটা শিডিউল এখানে আছে। তো আমি আপনাদের বললাম যে আমার শিডিউল হলো সকাল 12টায়, তো 12 PM, সরি 12 AM, ও না পিএমই তো সকালে, তো 12 PM। তো এখানে 12টার সময় বললাম যে আমার ডক্টরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো এই 12টার সময় আপনারা দেখবেন 12টা। তারপরে এখানে ডেট হচ্ছিল 12 তারিখ, এই যে এইখানে, সরি এইখানে না, এইখানে, হ্যাঁ। তো এইখানে আমি অ্যাড করব যে অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর, DOCTOR ডক্টর। তো এটা হলো অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল। তো আমার এই জায়গায় শিডিউলটা আমি শুধুমাত্র কালকের জন্যই রাখবো, থার্সডে ডিসেম্বর 12। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত রাখতে চাই সেটাও আমি বললাম যে 12টা থেকে 12 PM থেকে 1 PM পর্যন্ত 1 ঘন্টার একটা আমি মিটিং রাখলাম। অ্যান্ড দেন এটা আমি বললাম যে সেট আপ শিডিউল। আচ্ছা, টাস্ক কি, আমার এই জায়গায় আমি বলতে পারি যে কি বিষয়ে আমার এটা ডিটেলস আমি বললাম যে কোন হাসপাতালে কোন জায়গায়, আমি বললাম যে আমি ইবনে সিনা হাসপাতালে দেখাবো, ইবনে সিনা হসপিটাল। তো ডিটেলসগুলো আমি এই জায়গায় অ্যাড করতে পারবো। ইভেন্ট, তো এটা ইভেন্ট হিসাবে আমি ক্রিয়েট করব না। তো ইভেন্টটার হলো টাস্কের মধ্যে ডিফারেন্ট হচ্ছে যে ইভেন্টটা প্রত্যেক একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট করে, বাট আমার তো এটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট করার কোনো দরকার নাই। যেমন আপনার বার্থডের কথা যদি আপনি বলেন, কারো বার্থডে আসে, তো সেইটা হলো একটা ইভেন্ট। বাট আমি তো ডক্টরের কাছে শুধুমাত্র একদিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছি, এটা যে আমি প্রত্যেক বছর এটা নিব বা নেওয়ার ইচ্ছা আছে আমার, এরকমও তো না। তো এইটা হলো টাস্ক। আর ইভেন্ট যেটা ধরেন আমার প্রত্যেক বছর সেম টাইমে সেম ডেটে আমার এটা রিপিট করতেছে বা প্রত্যেক মাসে রিপিট করতেছে, এইরকম যেটা, সেটা ইভেন্ট। তো এটা আমি এই অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সেট করছি 12টা থেকে 1টা পর্যন্ত। তার সেট আপ শিডিউল, তো এইখানে আমার একটা শিডিউল তৈরি হয়েছে। তো এই যে এখন এই জায়গায় আমি দেখতে পারতেছি যে আমার এটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে 12টার সময়। তো কালকে 12টার সময় আমার কাছে 12টা বাজার আগে 11:30টার সময় আমার ক্যালেন্ডারে একটা নোটিফিকেশন যাবে যে 12টার সময় আপনার ডাক্তারের সাথে একটা শিডিউল আছে মিট আপ করার। তো কোন জায়গায় কি ডিটেলস আমি যেগুলো সেট করে রাখছি, তো অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন সব নোটিফিকেশন আমার ফোনের মধ্যে ঠিক আগের মুহূর্তে চলে যাবে। তো এরকম ধরেন যারা সারাদিনে খুব বেশি পরিমাণে মিটিং করে, কার কাছে কোন সময় কার সাথে কোন সময় কোথায় মিটিং করতেছে ভুলা যেতে পারে, তো এই ধরনের সম্ভাবনা বা এই ধরনেরই যদি থাকে, তখন তারা এইভাবে শিডিউল করে পুরো দিনের একটা শিডিউল তৈরি করে যে সকাল বা 10টা থেকে কাজ শুরু করলে এরপর রাত্রে 9টা বা 8:30 পর্যন্ত টানা যদি সে মিটিং করে, তো কার সাথে কোন সময় কতটুকু সময়ের জন্য মিটিং করবে, সব স্কেডিউলগুলো এখানে ক্যালেন্ডারে সেট করা থাকে। এখন আমি ধরেন ক্লিক করলে আমার ডিসপ্লে, এটা যেহেতু পিসি ডিসপ্লে সাইডে ট্যাব ওপেন হইতেছে, আর মোবাইলের ডিসপ্লেতে যদি আমি ক্লিক করি এটার উপরে, তাহলে সরাসরি মানে ডিটেলসগুলো ওইভাবে দেখাবে। তো ক্যালেন্ডার, তো এই আমার বেসিক্যালি কাজ এখানে আর কি। ক্যালেন্ডারে এইভাবে আমরা টাস্ক শিডিউল করে এরপরে আমরা এইভাবে আমাদের কাজগুলা নির্দিষ্ট সময় মতো করতে পারি। এখন আর এইটা আপনি আপনার নিজের কাজগুলা ম্যানেজ করার জন্য বা আপনার নিজের যে দৈনন্দিন সময়গুলা টাইম ম্যানেজমেন্ট এইটা করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আপনার নিজে যে আমি 12টা থেকে 1টা পর্যন্ত এই কাজটা করবো, 1টা থেকে 2টা পর্যন্ত এই কাজটা করবো, এইভাবে আপনি চাইলে নিজের টাস্ক শিডিউলের জন্য কোনো রুটিন যদি আপনি ফলো করেন, সেটা আপনি এইভাবে ক্যালেন্ডারে সেট করতে পারবেন। এই আমাদের ক্যালেন্ডারের বিষয়। এরপরে আপনার আরও আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের মধ্যে যে কাজগুলো থাকে,
সেগুলো হচ্ছে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। যেমন আমরা যদি বলি অ্যাডমিন সাপোর্ট বলতে ওই যে ফেসবুক, ইউটিউব ওইগুলোর কথা বললাম, ওইগুলো হচ্ছে হলো অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বলতে আমরা এর আগে যে কাজগুলো করছিলাম, অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে গেলে টোটাল লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস নিয়েই আমাদের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা করা হয় আর কি। যেমন লিড জেনারেশনের কথা বললেন, অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, ইমেল ফাইন্ডিং, কাস্টমার সার্ভিস আর কোল্ড কল যেটা আমরা বলতেছি, এই দুইটা সেম। জাস্ট হচ্ছে হলো কোল্ড কল হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনারা কোর্স সেল করতেও বলতে পারে, আবার কোর্স শেষ হইলে আপনার ধরেন মানে সেল করছে আপনার কাছে, এখন আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তখন যখন আপনি অফিসে ফোন দেন, তো এটা হচ্ছে হলো কাস্টমার সার্ভিস। আর এই যে কোর্সটা যখন আপনার কাছে সেল করছে ফোন দেওয়া যায়, আপনার সাথে কথা বলতে পারি কিনা, বা লাইফ স্কিল থেকে আমি ফোন দিছি অমুক তমুক, এই যে এটা ফোন দিয়া বলছে, এটা হচ্ছে হলো কোল্ড কল। বুঝতে পারছেন? আর ইমেল হ্যান্ডেলিং বলতে তো আমরা সহজে জানি যে কীভাবে ইমেল মানে ইমেল পাঠাইতে হয়, মানে ইমেল পাঠানো বা তার ইমেল রিসিভ করা, ইমেলের ইনবক্স চেক করা, তো রেগুলার টাইমে। তো এইগুলো হচ্ছে হলো যে নর্মালি ইমেল পাঠানোর তো জানার কথা, এই জায়গা থেকে ক্লিক করা। এরপরে হচ্ছে হলো কার কাছে পাঠাবেন, ধরেন আপনি কারো কাছে ইমেল পাঠাবেন, তারপর ইমেলের সাবজেক্ট কি, তো ফর্মাল ইমেল পাঠানোর এই জায়গায় ফর্মাল ইমেলের ধরেন এই জায়গা থেকে একটা ইমেল আসছে জিমেস থেকে, যে ওয়েলকাম টু জিমেস, আই এম অজয়, ওই রকমভাবে আপনি হচ্ছে হলো আপনার যে ক্লায়েন্ট তার যেরকম ক্রাইটেরিয়া বা তার যে অফিস সেই রকম অনুসারে আপনি হচ্ছে হলো ইমেল লিখবেন, লেখার পরে সেটা হচ্ছে হলো আপনি সেন্ড করবেন। এখন এখানে জিমাস নামে একটা আমাদের প্লাগইন আছে, বাট এটা মনে হয় ফ্রি না, পেইড। দেখি আমি তারপরে ট্রাই করে, সাবজেক্ট হচ্ছে হলো টেস্ট টু জি। আচ্ছা, জিমেসে কাজ করতে, এটা পেইড সফটওয়্যার। তো এটা দিয়ে হচ্ছে হলো একসাথে অনেকগুলা মেল, ধরেন 2-3টা মেল যদি আপনার পাঠাইতে হয়, এটা দিয়ে পাঠাইতে পারেন। 2-3টা মেল হইলে এখান থেকেই পাঠানো যায়, বাট ধরেন আপনার যখন 10 থেকে 15টা মেল পাঠাইতে হয় তখন জিমেস ইউজ করে অটোমেটেড পাঠান যাইতো, বাট জিমেস এখন ফুল পেইড হয়ে গেছে। আগে এটার একটা ফ্রি ভার্সন ছিল যেটাতে হচ্ছে হলো লিমিটেশন ছিল কিছু, যে মাসে কতগুলো ক্রেডিট দেওয়া আর কি মেল পাঠানো যায়, বাট এখন ওটা নাই। তো যাই হোক, সমস্যা নেই, ওই রকম আপনাদের আরও কিছু টুলস আমি তাহলে খুঁজে দিব, কারণ আমি যে এর আগে যখন ইউজ করতাম তখন জিমেস ইউজ করতাম, বাট জিমেস তো এখন দেখি পেইড হয়ে গেছে। তো এরকম আরও কিছু ম্যাসিভ ইমেল পাঠানোর এক্সটেনশন আছে যেগুলো ইউজ করে আপনারা হচ্ছে পাঠাতে পারেন। তো আমি এটার লিঙ্কটা হচ্ছে হলো ডেসক্রিপশনে দিয়ে দিব, যেটা আর কি আমরা অল্টারনেটিভ হিসেবে ইউজ করব, আমি ওটার ডেসক্রিপশনে দিয়ে দিব। খুবই ইজি ইউজ করা, তারপরেও যদি না পারেন আমি নেক্সট ক্লাসে অথবা প্রবলেম সলভিংয়ের কোনো একটা সময় দেখাই দিব। তো এই মেল হ্যান্ডেলিং করা, এটা হচ্ছে হলো আপনাদের একটা মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা সেক্টরের মধ্যে পড়ে, যেটা আর কি ইন জেনারেল মোটামুটি অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। তারপরে আরও ছোটো টুকটাক কাজ থাকতেই পারে। তো আমরা যখন এটা নিয়ে কথা বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা একটা ম্যাসিভ ধরনের মনে করেন যে কাজ, এইখানে আপনার কোনো লিমিট নেই যে কোন কাজ আপনার কাছে আসতে পারে বা কোন কাজ আপনার কাছে না আসবে, এরকম কোনো নেই, মানে কোনো রুলস রেগুলেশন নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনারা যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে হায়ার করে, আপনারা হায়ার করবে হচ্ছে হলো আওয়ারলি বেসিসে, যে আপনি আমার এত ঘন্টা হচ্ছে হলো সার্ভিস দিবেন ভার্চুয়ালি, আপনারা আমি এত টাকা হচ্ছে হলো ঘন্টায় পেমেন্ট দিব। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হলো এই ঘন্টার মধ্যে আপনার ক্লায়েন্ট আপনাকে যে কোনো সার্ভিস যদি দিতে বলে, আপনার হচ্ছে হলো ওই সার্ভিসটা দেওয়ার অ্যাবিলিটি রাখতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনি আপনার গিগ পাবলিশ করার সময় আপনি অবশ্যই মেনশন করে দিবেন যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কী কী সার্ভিস প্রোভাইড করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে হলো হয়তো বা ক্লায়েন্টের অনেক সময় ধরেন যে বাইরের কিছু কাজ হয়তো বা করতে হইতে পারে, যে হ্যাঁ ঠিক আছে আপনাকে আমি এই কাজের জন্যই হায়ার করছি, বাট আমার এই কাজটাও করে দেন, আমি আপনার এক্সট্রা পেমেন্ট করব। তখন সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার যত বেশি সম্ভব এই ডাটা এন্ট্রি বা এই সেক্টরগুলোতে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলোতে আপনার হচ্ছে হলো
এক্সপার্ট হতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম সোশ্যাল মিডিয়া আমরা বলতে যেগুলো বুঝি, ফেসবুক বাদে ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, এরপরে হচ্ছে হলো স্ন্যাপচ্যাট আছে, এরকম অনেক আছে, অনেকেই অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে। তো আপনার এই মোটামুটি সব সোশ্যাল মিডিয়ার সম্পর্কে কম বেশি আইডিয়া বা কিছু জানা, মানে বেসিক যেই সেটিংসগুলো এইগুলো সম্পর্কে আপনার কিছু আইডিয়া রাখা, এগুলো হচ্ছে হলো বেস্ট প্র্যাকটিস আর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা কাজ করবেন তাদের জন্য। এরপরে যে টুলসগুলো আমরা কাজ করছি, মাইক্রোসফট না, গুগল, যে আমাদের ইসের কাজগুলো ছিল গুগলের, গুগল ওয়ার্ড, ওটা গুগল ডক, তারপরে হচ্ছে হলো গুগল শিটস, এই দুইটা মেইন স্ট্রিমে এই দুইটাই আর কি, যে এই দুইটার যে বেসিক সিনটেক্সগুলো বা বেসিক কাজগুলা এইগুলা সম্পর্কে আপনার একটু ভালো আইডিয়া রাখা, বা এগুলাতে একটু হাত একটু ফাস্ট কাজ করার মতো এক্সপেরিয়েন্স রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আপনার মোটামুটি সবসময় অনলাইনে থাকার মতো একটা মানে একদম কনসিস্টেন্সি রাখতে হবে, যে কারণ আপনি যখন এইভাবে কাজ করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে, তখন কিন্তু আপনার ওই যে মাঝখানে উঠে যাবেন বা কাজ বাদ দিবেন এরকম যদি করতে চান, তখন হচ্ছে হলো আপনার নেগেটিভ এই আসে, কি বলে ওইগুলো, নেগেটিভ রিভিউ আসে। তো এটা অ্যাভয়েড করার জন্য আপনার হচ্ছে হলো যে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, যে আপনার ক্লায়েন্ট আপনার উপরে বিরক্ত না হয়। কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মেইন প্রবলেমই যেটা হয় যে কাজ দেওয়ার পরে, কারণ এইটা হচ্ছে হলো ধরেন যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন না আছেন এটা কিন্তু বোঝা যায় না বাহির থেকে, বা হচ্ছে হলো আপনার ক্লায়েন্ট কিন্তু অনেক সময় ধরতে পারে না। বাট দেখা যায় কি যে আপনার একজন মেসেজ দিছে, 2 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, আপনি রিপ্লাই দিতেছেন না, তখন এটা হচ্ছে হলো ক্লায়েন্টের চোখে বাজে, বা এটা হচ্ছে হলো ক্লায়েন্ট তখন নোটিস করে যে হ্যাঁ, ওরে যখন আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ দিছি, বা হচ্ছে হলো দেখা যায় যে বা মেসেজ দিছে, আপনি দায়সারা একটা রিপ্লাই দিয়ে দিছেন, আপনার রিপ্লাইতে বানান ভুল আছে, অনেক সময় চলো প্রফেশনালিজমটা আপনার নাই স্পিচের মধ্যে। তো এই জিনিসগুলো হচ্ছে হলো ক্লায়েন্ট নোটিস করে। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো এআই বা হচ্ছে আপনার একটু ফর্মাল গ্রামারলি বা এই টাইপের যে এক্সটেনশনগুলো আছে, যেমন আমি আমার স্পেল চেকিং আর গ্রামার চেকিংয়ের জন্য হচ্ছে হলো গ্রামারলি ইউজ করি। এখনও পর্যন্ত এটা ফ্রি, বাট আপনারা কতদিন ফ্রি থাকে আমি জানি না। এখন আমি এটা 4 বছর পর্যন্ত ইউজ করতেছি আমার ইঞ্জিনিয়ার পার্সোনাল লাইফের কাজের জন্য, এটা এখনও পর্যন্ত বেস্ট ওয়েতে কাজ করতেছে। তো এটা ইনস্টল করার জন্য আপনাদেরকে গ্রামারলি যেতে হবে, ফ্রি এআই, এখানে লগ ইন করতে হবে, সাইন আপ ফর গুগল থেকেও সাইন আপ করতে পারেন ডাইরেক্টলি, সাইন আপ উইথ গুগল। দেন আপনি হচ্ছে হলো এক্সটেনশন খুঁজে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। আমারটা এক্সটেনশন এটাতে ইনস্টল করা আছে, আচ্ছা আমারটা এটাতে ইনস্টল করা নাই, তো আমি দেখাই দিই। তো সাইন আপ উইথ গুগল, তো এরপরে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে অলরেডি, এই কারণে আমার পাসওয়ার্ড চাইতেছে না, গুগল দেখায় দিছে। দেন হচ্ছে হলো আমার এই গ্রামারলির ওয়েবসাইটে নিয়ে আসছে। ওয়েট, এখনো কি আসে নাই, স্কুল, হাই স্কুল স্টুডেন্ট দিলে কি হয়, স্টুডেন্ট দিলে আর কি ফ্রি অপশনটা থাকার চান্স থাকে আর কি বেশি। মোস্টলি রাইট কোর্স ওয়ার্ক, আই রাইট ফলোইং অ্যাপ ওয়েবসাইট। তো এখানে আপনি হচ্ছে হলো আউটলুক দিতে, জিমেল দিবেন, গুগল ডক দিবেন, ওয়ার্ড দিবেন, তারপরে গুগল শিটস দিবেন, লিঙ্কডইন দিবেন, ডিসকর্ড দিবেন, হ্যাঁ, আর হচ্ছে হলো হোয়াটসঅ্যাপ দিবেন। বাকিগুলো না দিলেও চলবে, বাট এগুলো হচ্ছে হলো মাস্ট। আর বর্তমানে কানেক্টিভিটির জন্য আমি এটা ভুলে গেছিলাম, এই জিনিসটা হচ্ছে হলো সবচেয়ে বেশি, কারণ আমাদের কান্ট্রিতে এখনও জনপ্রিয় না, বা এটা সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটররা ছাড়া কেউ ইউজ করে না তেমন একটা। বাট ডিসকর্ড সম্পর্কে কিন্তু আপনাদের ভালো আইডিয়া রাখতে হবে যদি আপনারা ফ্রিল্যান্সিংয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে চান। কারণ বাইরের কান্ট্রিতে আমি যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি এখন পর্যন্ত, ওয়েব ডেভেলপমেন্টের বলেন বা হচ্ছে হলো এসে বলেন, তো টিম ম্যানেজমেন্টের জন্য ডিসকর্ডের চেয়ে বড় আর কোনো সোশ্যাল মিডিয়া এখনও পর্যন্ত অনলাইনে নাই। আর এটা টোটালি ফ্রি হতে আরও সবচেয়ে বেশি সুবিধা হয়েছে, কারণ অনেক মানুষ একসাথে মিটিং করা যায় বা হচ্ছে একটা চ্যানেলে। তো আপনাদের ডিসকর্ড সম্পর্কে একটা হচ্ছে হলো ভালো আইডিয়া থাকতে হবে, অ্যান্ড এটা ইউজ করতে আপনাদের মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ভালো, কারণ ডিসকর্ড রিলেটেড
অনেক ডিসকর্ডের মধ্যে অনেক ফাংশনালিটি আছে, চ্যানেল, ভয়েস চ্যানেল, টেক্সট চ্যানেল, তারপর এগুলা মেনটেন করা, এরপরে চ্যানেলের মধ্যে মেম্বারদের ব্লক করা বা হচ্ছে হলো পারমিট দেওয়া, উপরে উঠানো এটা আর কি আমাদের ভাষায় উপরে উঠানো নিচে নামানো, বাট অফিসিয়ালি এটা হচ্ছে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ট্রান্সফার করা, বা হচ্ছে এক সেকশন থেকে আরেক সেকশনে ট্রান্সফার করা, বা আপনি কারে কোন কোন চ্যানেল আপনার একটা হচ্ছে সার্ভারের মধ্যে কোন কোন চ্যানেল আপনি কারে কারে দেখাইতে চান বা চান না, এই জিনিসগুলো হচ্ছে হলো ডিসকর্ডের মধ্যে অনেক বেশি জনপ্রিয় বা অনেক বেশি ইউজ করে। তো আপনাদের ডিসকর্ড রিলেটেড যত ধরনের হচ্ছে হলো সেটিংস থাকে এইগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া থাকতে হবে, বেসিক বেসিক না আর কি, মোটামুটি ভালো পরিমাণে আইডিয়া থাকতে হবে। তো এখানে আমি যেগুলা ইউজ করি বা যেগুলাতে ইউজ করব সেগুলো আমি হচ্ছে হলো দিয়ে দিলাম। নেক্সট 4 out of 4। তো আমি হচ্ছে হলো ফ্রি ইউজ করব, কন্টিনিউ টু গ্রামারলি, গেট গ্রামারলি ফর উইন্ডোজ প্লাস ক্রোম। তো এই যে এখানে আমি ডাইরেক্ট পিসিতেও ইনস্টল করতে পারবো, আর ব্রাউজার এক্সটেনশন আমি ব্রাউজার এক্সটেনশনটাই নিব। তো অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, তো আমার এক্সটেনশনটা ডাউনলোড হইতেছে। তো এটা ডাউনলোড হইলে এরপর আমি জাস্ট অ্যাক্টিভ করে দিব বা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো এই হচ্ছে হলো আমার গ্রামার, মানে যেটা বললে আমাদের স্পেলিং আর গ্রামারটিক্যাল যে মিস্টেকগুলো, এগুলো হচ্ছে হলো এই জায়গায় মার্ক করে দিবেন, ক্লিক করলে অনেক সময় সলভও করে দেয়। তো এটা ইউজ করবেন আপনারা হচ্ছে হলো আপনাদের প্রফেশনালিজমটা ধরে রাখার জন্য। এরপরে আর কি, এরপরে বাকি যে কাজগুলো আমরা করতেছি, যেমন ইমেল, ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, এই সব কাজগুলো তো আমরা এই পুরো কোর্স জুড়ে দেখতেছি বা পুরো কোর্সে করতেছি। ওয়েব স্ক্র্যাপিংয়ের কথা যেটা বলতেছেন, এটাও ডাটা এন্ট্রি মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আসতেই পারে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা মেইনলি হচ্ছে যে একটা কি বলে, কিভাবে আমি আপনাদেরকে বুঝাই, যে এটা কোনো নির্দিষ্ট একটা কাজ না, সব ধরনের কাজ মিলেই হইতেছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এখন আপনারা কথা বলেন, কি কতটুকু বুঝলেন বা কি বুঝলেন বা কি বুঝলেন না সেটাও বলেন। কই আপনারা কি আছেন? জি করেন। মানে এটা হচ্ছে হলো গুগলের ক্যালেন্ডার ওয়েবসাইট, আপনি গুগল ক্যালেন্ডার লিখে সার্চ দিলে এখানে পাবেন। এই যে গুগল ক্যালেন্ডার, এই যে গুগল ক্যালেন্ডার, এই যে, আর মোবাইলের জন্য গুগল ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনই আছে। ওকে, তো আর কারো কোনো প্রশ্ন নাই? জি স্যার। আচ্ছা, গত ক্লাসের প্রশ্ন পরে, আজকের ক্লাসটা করি আগে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? ওকে, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে হলো আজকে আরেকটা দেখি, সেটা হচ্ছে হলো ফাইল কনভার্সন। এই যে ফাইল কনভার্সন ডাটা এন্ট্রি, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। তো ফাইল কনভার্সন বলতে আমরা কি বুঝি, ধরেন আপনার কাছে ফাইল, ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের যেটা আছে
এগুলো হচ্ছে হলো এক একটা এক্সটেনশন আকারে আসে। যদি আমরা একটু আমার ফাইল সিস্টেমটাতে দেখি, এখানে আমি যখন ডাউনলোড ডকুমেন্টে যাই, এখানে আমার যতগুলো ফাইল আছে সবগুলা লাস্টে কি আছে, ডট পিডিএফ, অর্থাৎ হচ্ছে হলো এগুলা পিডিএফ ফাইল। তো এই ফাইলগুলো হচ্ছে হলো আমার পিডিএফ আকারে আমি ওপেন করতে পারি, বা পিডিএফ আকারে আমার দেখতে হয়। এরপরে আমি হচ্ছে যদি আরেকটু এই জায়গায় আমার যে কাস্টম, আচ্ছা, তো ওয়ার্ডের ফাইলগুলো যখন আমরা নেই তখন আমরা ওইগুলো একটা ডকএক্স নামে ফাইল এক্সটেনশন আছে, ওই ফাইল এক্সটেনশনে আমরা দেখতে পারি। এরপর আবার আমাদের ইমেজের কথা যদি আমরা বলি, তো ইমেজও অনেকগুলো টাইপের হয়, যেমন পিএনজি একটা আছে, জেপিজি একটা আছে, এসভিজি একটা আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সটেনশনে আমরা ইমেজ দেখতে পারি বা সেভ করতে পারি। এখন এগুলোর মধ্যে হচ্ছে হলো ডিফারেন্সটা কি, তো পিএনজি টাইপের যে ইমেজগুলো থাকে ওইগুলার হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডে কোনো জায়গায় যদি হচ্ছে হলো ব্ল্যাঙ্ক থাকে, বা হচ্ছে হলো যদি আপনি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সেটা ওইরকম রিমুভ করা ব্যাকগ্রাউন্ডে আপনি রাখতে চান বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে রাখতে চান, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো পিএনজি ইউজ করি, পিএনজি এক্সটেনশন ইউজ করি। সেম ইমেজটাই আমরা যদি জাস্ট শুধুমাত্র শেয়ারিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে বা অন্য যে কোনো জায়গায় শুধুমাত্র শেয়ার করার জন্য ইউজ করতে চাই, তখন আমরা হচ্ছে হলো জেপিজি এক্সটেনশন ইউজ করি। আবার এই ইমেজটাকে যদি আমি হচ্ছে এই এসভিজি হচ্ছে হলো আমাদের এটা আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করি। এটার সুবিধাটা হচ্ছে হলো আমরা যখন এইচটিএমএল, এটা একটা এইচটিএমএল ফাইল ফরম্যাটের ইমেজটারে একটা এইচটিএমএল ফাইল ফরম্যাটে তৈরি করে। তো এটা যখন আমরা ওয়েবসাইটে আপলোড করি, এরপরে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করা বা এডিট করাটা আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে করতে পারি। আর আরেকটা হচ্ছে হলো ডাব্লিউইবিপি, এটা হচ্ছে হলো ওয়েবসাইটের একটা কম্প্রেসড সিস্টেম। এখানে হচ্ছে হলো আপনার ফাইল যেটা থাকে, ইমেজ যেটা থাকে, এটার এইচটিএমএল ফাইলে কনভার্ট করে দেয় যাতে সহজে লোড নিতে পারে। এই ফাইল সিস্টেমে এটা শুধুমাত্র আপনি ব্রাউজার ছাড়া ওপেন করতে পারবেন না। তো এখন এই ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল আমাদের বিভিন্ন কাজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অন্য ফাইলে কনভার্ট করতে হতে পারে। যেমন আমার পিএনজি ফাইলটারে আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য জেপিজিতে কনভার্ট করতে হতে পারে, অথবা আমার যে কোনো একটা পিডিএফ ফাইল আছে এটারে আমি আবার হচ্ছে হলো ওয়ার্ডে কনভার্ট করতে চাই। তো এরকমভাবে হচ্ছে আমার এক একটা ফাইল কনভার্ট করা, এক ফাইল থেকে আরেক ফাইলে কনভার্ট করার কিছু সিস্টেম আছে। তো এটা হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে পড়ে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে এই টাইপের কাজগুলো অনেক সময় আসে, কারণ দেখা যায় যে আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে, এখন আপনি এটা এডিট করবেন, তো অনেক সময় পিডিএফ এডিটর সরাসরি পাওয়া যায় না, তো তখন আপনি পিডিএফটারে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। তো এর জন্য হচ্ছে হলো আমাদের, তো আমি শুধুমাত্র একটা টুলসের কথা বলে দিতে পারতাম, বাট প্রবলেম হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন টুলস থাকে অনলাইনে, সেটা অনেক সময় ঠিকভাবে কাজ করে না, আবার অন্য টুলস খুঁজতে হয়। তো আমি আপনাদেরকে হচ্ছে হলো সার্চ যে টার্মসটা সেটা আমি আপনাদের বলে দিব, সে আপনারা ওই সিস্টেমে হচ্ছে হলো ফাইলগুলা, সে যেই ফাইলের জন্য যখন যেভাবে দরকার আপনি হচ্ছে হলো কনভার্টার খুঁজে বের করবেন। যেমন আমার কাছে ধরেন একটা পিডিএফ ফাইল আছে এখানে সিভিওন নামে, তো এটা হচ্ছে হলো আমার আছে পিডিএফ, আমি এটারে কনভার্ট করতে চাইতেছি ওয়ার্ড ফাইলে। তো এখন এই জায়গায় আমি কি বলতে পারি যে পিডিএফ পিডিএফ টু, আমি এটার এই জায়গায় ফার্স্ট হবে আপনি যেই ফাইল এক্সটেনশনটা আপনার অলরেডি আছে বা যেই ফাইলটা আপনার অলরেডি আছে, অ্যান্ড আপনি টুতে দিবেন হচ্ছে হলো আপনি যেই ফাইলে এটাকে কনভার্ট করতে চাইতেছেন। তো আমি বললাম যে পিডিএফ আমার অলরেডি আছে এই জায়গায় cv1.pdf, আর আমি এটারে হচ্ছে হলো কনভার্ট করতে চাইতেছি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে। তো আমি হচ্ছে হলো পিডিএফ টু ওয়ার্ড ফ্রি ফাইল কনভার্টার কনভার্টার তো এই যে পিডিএফ ফিলার আছে, তারপর হচ্ছে হলো কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড আছে, তারপর হচ্ছে হলো আই লাভ পিডিএফ আছে। তো আমি এটা আই লাভ পিডিএফটা ওপেন করলাম, সরি,
এদের সবার ইউজ কেসটা প্রায় সেমই, জাস্ট আপনি আপনার ব্রাউজারে ঢুকবেন, এদের সাইটে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে হলো আপনি কিসে, তো এটা আমি পিডিএফ সিলেক্ট ফাইল, তো আমি কোন পিডিএফটা কনভার্ট করতে চাই, ডকুমেন্টের মধ্যে আছে সিভি1, আমি হচ্ছে আপলোড করলাম, সিভি1 আছে। এরপর আমি হচ্ছে হলো কনভার্ট টু ওয়ার্ড, আপলোডিং ফাইল, একটু সময় নেবে, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। হ্যাঁ, তো ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে, এখন আমি এটা ডাউনলোড করতে পারবো। তো এই যে এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে, মানে আমার ডক এক্স ফাইল সিস্টেমে চলে আসে বা ফাইল এক্সটেনশনে চলে আসে। আমি যখন এটা কই সেভ করব, আমি ডাউনলোডেই সেভ করি, তো সেভ। তো এই যে আমার সিভি1 ডক এক্স ফাইল চলে আসছে। এখন আমি যদি এটা ওয়ার্ডে ওপেন করি, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হইতেছে। তো এখন এই যে এখানে আপনি এটারে আপনি ওয়ার্ডের মধ্যে আবার আপনার মতো ইউজ করতে পারবেন। enable editing, এই তো হয়েছে। হ্যাঁ, তো এই যে আমরা এখন আবার এটারে এডিট করতে পারতেছি। তো এই হচ্ছে হলো আমাদের একটা পিডিএফ ছিল, পিডিএফটারে আমরা ওয়ার্ডে কনভার্ট করছি। এরকম আপনি যে কোনো পিডিএফে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, আবার পিডিএফ ওয়ার্ডে হচ্ছে হলো পিডিএফে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তো এরপরে আমাদের আরেকটা ছিল জায়গায়, কোথায় কোথায় ডকুমেন্ট, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট রিপোর্ট, অ্যাসাইনমেন্ট পিডিএফ, প্রজেক্ট রিপোর্ট পিডিএফ, এইখানে নেই, ডাউনলোড, একটা এক্সেল ফাইল তো ছিল আমাদের ভিডিও ডকুমেন্ট, এই তো এইটা কারেকশন। আচ্ছা, আমরা এটারে কনভার্ট করতে পারতাম, বাট অনেক হয়তো, ওকে সমস্যা নেই। তো আমরা এই জায়গায় এই ফাইলটারে হচ্ছে হলো কনভার্ট করব এক্সেলে, অনেক বড় ফাইল যদিও, ট্রাই করি আমরা কনভার্ট করতে। হ্যাঁ, তো এটারে আমরা হচ্ছে কি করব, এক্সেলে কনভার্ট করব। তো এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে এখানে পিডিএফ, আই লাভ পিডিএফ এই করতে পারি, ওয়ার্ড টু পিডিএফ, এখানে আপনি ড্রপ ডাউন করলে এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এটাতে ক্লিক করব, সিলেক্ট পিডিএফ ফাইল, এরপরে প্রজেক্ট রিপোর্ট, ডাউনলোড, ডকুমেন্ট, বিটিভি রুটিন, হ্যাঁ এটা, তো ওপেন, তারপর কনভার্ট ফাইল। তো এখান থেকে, তো এই ওয়েবসাইটটা মোটামুটি অনেক দিন থেকেই ফ্রি আছে, তো এটা অনেকেই ইউজ করে, আই লাভ পিডিএফ, আপনারাও এটা ইউজ করতে পারেন। তো এই যে এটা এক্সেল এক্স ফাইলে আসছে, তার মানে এটা এক্সেলে সেভ হয়েছে, তো আমরা এটারে সেভ করি, অ্যান্ড সেভ করার পরে এখন এটারে হচ্ছে আমরা ফাইলের লোকেশন, অ্যান্ড এটারে যদি এখন আমরা ওপেন করি, তাহলে এক্সেলে ওপেন হবে। অনেক বড় ফাইল, একটু সময় নিবে হয়তো। আচ্ছা, বাংলা লেখা ভেঙে গেছে ফন্টের কারণে, বাট এটা কিন্তু আমার এক্সেলের মধ্যে আসছে। enable editing, হ্যাঁ এই তো, এখন আমরা এটার এডিটও করতে পারবো। কি কই গেল,
এই তো এখন এখন এটা এডিট করতে পারবো। এই জায়গায় বিটিভির ওয়েবসাইটে নিয়ে যেতেছে বারবার এটাতে, মানে ফন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো এটাই আর কি ওয়েবসাইটের ইতে কনভার্ট হয়ে গেছে। তো নর্মালি আমাদের যেরকম আর কি জানা দরকার, তা আমাদের জাস্ট জানা দরকার যে আমরা কনভার্ট করলে আসলেও কনভার্ট হইতেছিল কিনা। তো এটা একটা রুটিন আমাদের ইসের। তো দেখলাম যে ওইটাও আমরা কনভার্ট করতে পারতেছি, তো কনভার্ট হইতেছে। তার মানে আমরা যে কোনো ফাইলে চাইলে যে কোনোটা ফাইলে কনভার্ট করতে পারি এখান থেকে। তো এখন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা, বা সবাই বুঝতে পারছেন কিনা? তো ওয়েবসাইটটা আপনারা একটু নোট করে নেন, আই লাভ পিডিএফ। বাট আপনাদের মেইনলি ফোকাস থাকবে যে সার্চ সিস্টেম, যেটা আমি দেখাইছি যে আপনার কাছে যেই ফাইল ফরম্যাটটা আছে পিডিএফ টু আপনি কিসে কনভার্ট করতে চাইতেছেন, ওয়ার্ড। মানে আমি পিডিএফ ছিল ওয়ার্ডে কনভার্ট করতে চাইতেছি। এখন আপনার কাছে যদি ধরেন একটা ডাব্লিউইবিপি আছে ইমেজ, যেটা আপনি হচ্ছে ফেসবুকে শেয়ার করতে চাইতেছেন বাট পারতেছেন না, তো সেটা আপনি যদি তখন আপনার কি বলতে হবে যে ডাব্লিউইবিপি টু আপনি এটাকে কনভার্ট করবেন কিসে, জেপিজিতে। জেপিজি বা জেপিইজি করতে পারেন, যেটা করেন দুইটা সেমই, মানে দুইটার কাজ সেমই, হয়তো বা একটু কালার গ্রেডিয়েন্ট ডিফারেন্স আছে। তো এই যে ফ্রি কনভার্টার পাওয়া যাইতেছে অনেক, ডাব্লিউইপি টু জেপিজি কনভার্টার, এটা ওপেন করলে আপনি এখানে ইমেজ আপলোড দিলে জাস্ট আপনার ব্যাক কনভার্ট হয়ে আপনি যেই ফাইল সিস্টেমে চাইতেছেন বা যেই এক্সটেনশনে চাইতেছেন এটারে, সেই এক্সটেনশনে আপনারে নিয়ে আসবে বা ফাইলটারে কনভার্ট করে দিবে। বুঝতে পারছেন কিনা আপনারা সবাই? তো আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের ক্লাসের যে ভিডিও দিব ওইটার ডেসক্রিপশনে ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দিব। ওই জায়গা থেকে আপনারা চাইলে হচ্ছে হলো ওয়েবসাইটগুলো বুকমার্ক করে রাখতে পারেন। আর সবাই সব সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা করে স্ক্রিনশট দিবেন, আপনারা স্ক্রিনশট আপলোড দিবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েশন করছেন। ওকে, এমনিতে হোমওয়ার্ক না, এটা জাস্ট আপনারা এই ক্রিয়েট করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে, তো আচ্ছা, এত ফর্মালিটির দরকার নেই, বলেন আপনি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে নর্মালি আপনি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওই অ্যাকাউন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কোনো আলাদা অ্যাকাউন্ট না। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন মানে হচ্ছে আপনি ওই সোশ্যাল মিডিয়াটার সাথে আপনারা আরও ফর্মাল করতেছেন বা আপনারা আরও হচ্ছে হলো ইন্টারাক্টিভ করতেছেন। কারণ এখন ধরেন আপনারা আপনি কোনো সময় হচ্ছে হলো ইনস্টাগ্রাম ইউজ করেন না, আপনার ক্লায়েন্ট যদি আপনার হঠাৎ করে এসব বললো যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেটা আপনার ম্যানেজ করতে হবে। তো আপনি তো হুট করে দিলে, আপনার যদি আগে থেকে ওটার সাথে পরিচয় থাকে বা আগে থেকে আপনি ওটা ইউজ করে থাকেন, আপনি যেভাবে ওটার ইন্টারফেসের সাথে পরিচিত থাকবেন, নতুন হুট করে যদি আপনারা বলে আর আপনি যদি ঢুকেন, তাহলে অনেক কিছু আপনি নিজে নাও চিনতে পারেন। তো আমি সেই জন্য আর কি বলছি যে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ওইগুলোর সাথে ফ্যামিলিয়ার হবেন, যাতে হচ্ছে কোনো সময় কোনো প্রবলেমে, মানে কারো কাছে কোনো ক্লায়েন্ট আপনার কাছে আইসা যদি কোনো সোশ্যাল মিডিয়ার কথা বলে, তাহলে যাতে আপনার আটকায় না যেতে হয়। মানে এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা স্পেশাল কোনো অ্যাকাউন্ট নাই। নর্মালি আপনি যেরকম ফেসবুক ইউজ করেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওইটাও আপনার। তো এখন আমি যদি আপনাকে বলি যে আপনার আমার একটা পেজ আছে, আপনি আমার পেজে এসে হচ্ছে হলো পোস্ট করেন, তাহলে আপনি নর্মালি পারবেন, কারণ আপনি অলরেডি কোনো একটা জায়গা থেকে বা আপনার নিজস্ব কোনো একটা পেজ আপনি অলরেডি ম্যানেজ করতেছেন।
তো এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি যদি আপনারা বলি যে আপনি ডেইলি 2টা করে পোস্ট করবেন, সপ্তাহে 7 দিন 14টা পোস্ট করবেন, আমি আপনার প্রত্যেকটা পোস্টের জন্য 50 টাকা করে দিব। তো এরকমভাবে হচ্ছে আমি আপনার সাথে ডিল করতেছি। তো তখন আপনার যদি কীভাবে ফেসবুকে পোস্ট করতে হয় বা ফেসবুক পেজে পোস্ট করতে হয় এটা যদি আপনি না জানেন, বা হচ্ছে আপনি যদি ফেসবুকের সাথে ফ্যামিলিয়ার না থাকেন, তখন আপনি কিন্তু এই পোস্টটা ঠিকভাবে করতে পারবেন না, বা হচ্ছে অনেক সেটিংস আপনি মিস যাবে। যেমন ধরেন যে বাটন অ্যাড করা, কেউ মেনশন করা, অথবা হচ্ছে ইমেজ অ্যাড করা, এই জিনিসগুলো আপনি মিস যাবে, যার কারণে আপনি হয়তো বা আমার যেই ক্রাইটেরিয়া ছিল বা আমার যেইটা ছিল ওইগুলো আপনি হচ্ছে ফিল আপ করতে পারবেন না। তো এই কারণে আমি আপনার একটা ব্যাড রিভিউ দিব। তা এই জিনিসটা যাতে না হয়, এই কারণে আমি আর কি সবাইকে বলছি যে আপনারা সব সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সময় সারাদিন দিতে হবে না, জাস্ট ধরেন যে আপনি সেটিংসগুলোর সাথে পরিচিত হয়ে এরপরে যেগুলো দরকার আছে ওইগুলো রেখে বাকিগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সেটিংসগুলোর সাথে যাতে আপনার পরিচিত থাকে যে কোন জায়গায় কোন সেটিংসটা আছে, কীভাবে হচ্ছে কমেন্ট করে, কীভাবে পোস্ট করে, কীভাবে হচ্ছে পোস্টে মেনশন করে, এরপরে রিপ্লাই দেয়, কীভাবে সেটিংস প্রাইভেসিগুলো মেনটেন করে, পোস্ট অনলি মি করে, অথবা হচ্ছে শুধুমাত্র কাস্টম অডিয়েন্সের কাছে পোস্ট যায়, এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করা, বা ফেসবুক থেকে যেরকম পোস্টের বিভিন্ন সিকিউরিটি মেনটেন করা যায়, এইভাবে যাতে আপনারা সবগুলোতে মোটামুটি কম বেশি মেনটেন করতে পারেন। এরপরে যে ফেসবুকের কিছু অপশন আছে, প্রোফাইল লক করা, এরপর আরও প্রাইভেসির অপশন আছে যে অনলি মি করে রাখা যায় পোস্ট, এরপরে আবার কাস্টম আপনি যারা দেখাতে চান শুধুমাত্র তার কাছেই যাবে। তো এই জিনিসগুলো কীভাবে করতে হয় এগুলা যাতে আপনারা কম বেশি সব সোশ্যাল মিডিয়াতেই করতে পারেন, এটা হচ্ছে আর কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলার উদ্দেশ্য আর কি। ওকে, তো এরপরে যে তাহলে আজকে যে ক্লাস দুটো আমরা করলাম, তো কারো কোনো কিছু জানার বা কোনো কিছু প্রশ্ন করার বা কেউ কোনো কিছু বুঝেন না এমন আছে? সবাই বুঝতে পারছেন সব কিছু? আচ্ছা, আপনারা কথা বলেন। ওকে, তো আমাদের আজকে আমরা যেহেতু দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, বা দুইটা ক্লাস নিয়ে আমরা আলোচনা করছি, ছোট ছোট দুইটা টপিক। একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি আবার ক্লাস দুইটার সারমর্ম বা পুরো একটা সামারি আমি বলে দিই। একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হচ্ছে ফাইল কনভার্সন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি? আপনি যখন অনলাইনে কাউরে হচ্ছে ভার্চুয়ালি কোনো বিষয়ে হেল্প করেন, বা কোনো মানে রেগুলার বেসিসে আপনি তারা যদি কোনো কাজে হেল্প করেন, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন সেটা হইতে পারে তার ফেসবুক পোস্ট ফেসবুক পেজ ম্যানেজ করা, হইতে পারে হচ্ছে তার মেসেঞ্জার বা হচ্ছে ইনবক্স বা জিমেল, যেটা মেইল হ্যান্ডেলিং করা, অথবা এটা হইতে পারে আপনি তার জন্য ডাটা এন্ট্রি বা কোনো কি বলবো এটার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ যদি করেন, সেটাও হইতে পারে। তো এই যে কাজগুলা বা টোটাল যে কাজগুলা, এই কাজগুলারে যদি আপনি কাউকে অনলাইনে সার্ভিস দেন, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ফ্রিল্যান্সিংও কাইন্ড অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বাট এখানে প্রবলেম হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আপনি তার সাথে ডিল করেন যে এতগুলো এই কাজগুলো আমি আপনাকে করে দেবো এত টাকার বিনিময়ে। বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আপনার সাথে তার ডিলটা হয় এরকম যে আপনি আমার জন্য এই কাজগুলো করবেন এত ঘন্টা ধরে। এটা মেইনলি হয় আওয়ারলি বেসিসে, যে আপনি এত ঘন্টা আমার জন্য কাজ করবেন, আমি আপনারে এরকম পরিমাণ টাকা আর কি দিব। তো এটা হচ্ছে অনেকটা হয় এই টাইম শিডিউল মেনটেন করা, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট হ্যান্ডেল করা, এই টাইপের কাজগুলো মেইনলি আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে করে থাকি। আর সেকেন্ড যেই কাজটা আমরা করি, সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের মধ্যে মেইন স্ট্রিমে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কোল্ড কল। আর কোল্ড কল বলতে আমরা বুঝি যে ধরেন আপনি কোনো সার্ভিস আছে আপনার কাছে, আপনি সেটা সেল করতেছেন, তো আপনার একটা টার্গেট থাকে। এটা অনেকটা হচ্ছে যে সিআরও থাকে, যে কাস্টমার রিলেশনশিপ অফিসার, জাস্ট ফোন দেওয়া হচ্ছে নর্মালি। এটা আপনারা সবাই এক্সপিরিয়েন্স হয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে আপনি সার্ভিস, যেমন কোর্স যখন কিনছেন তখন আপনাদেরকে ফোন দিছে, বলে এরপর বিভিন্নভাবে বুঝায় আপনাদেরকে এই জায়গায় ভর্তি করাইছে। তো এই সেম কাজ, এটা হচ্ছে কোল্ড কল।
আর কাস্টমার সার্ভিস হচ্ছে এই কোল্ড কল সার্ভিস নেওয়ার পরে আপনি যখন আমার সার্ভিসটা নিছেন, এই সার্ভিসটা নেওয়ার পরে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো অভিযোগ থাকে বা হচ্ছে হলো কোনো কমপ্লেন থাকে, এটা বা কোনো প্রবলেম ফেস করেন, সেটা সলভ করার জন্য যখন আপনি আবার অফিসে ফোন দেন, যেমন আপনার যখন সার্টিফিকেটের দরকার হবে বা সার্টিফিকেট নেবেন, তখন অফিসে ফোন দিবেন যে সার্টিফিকেট কীভাবে নিতে পারি, তো তখন যেটা আপনারা দিবে তারা, সেটা হচ্ছে হলো কাস্টমার সার্ভিস। আর এই যে কোর্সে ভর্তি করার জন্য তারা আপনাকে ফোন দিছে, এটা হচ্ছে হলো কোল্ড কল। আর সেকেন্ড টপিক যেটা আমরা কথা বলছি, ফাইল কনভার্সন। এটা আমাদের কাছে বিভিন্ন সময় অনেক ফাইল থাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, তো আমাদের প্রয়োজনে আমরা ফাইলগুলো অন্য ফাইল সিস্টেমে কনভার্ট করি। যেমন যদি আমরা কথা বলি যে আমাদের কাছে একটা এক্সেল ফাইল আছে, এটা আমরা মানে পিডিএফ ফাইল আছে, এটারে আমরা এডিট করতে চাইতেছি, তো এটারে এক্সেলে কনভার্ট না করলে আমরা এডিট করতে পারতেছি না, অথবা ওয়ার্ডে কনভার্ট না করলে আমরা এডিট করতে পারতেছি না। তো এই কনভার্ট করার জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি, যেমন ফ্রি কনভার্ট আছে, এটা হচ্ছে হলো ইমেজ কনভার্ট করার জন্য। আর আই লাভ পিডিএফ আছে, এটাতে আপনি যে কোনো পিডিএফ যে কোনো সিস্টেম থেকে যে কনভার্ট করতে পারেন। এখানে আপনি জেপিজি টু পিডিএফ করতে পারেন, পিডিএফ টু জেপিজি করতে পারেন, তারপর হচ্ছে হলো পিডিএফ টু ওয়ার্ড আছে, ওয়ার্ড টু পিডিএফ আছে, তারপর এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, তারপর আপনি এটার এইচটিএমএলও কনভার্ট করতে পারেন। এরপর আরও বিভিন্ন পিডিএফ টুল আছে, এখানে কনভার্টার আছে, তারপর ইডিট পিডিএফ আছে, বাট এগুলো ইডিট পিডিএফটা মেবি প্রিমিয়াম, এটা আপনি ইউজ করতে পারবেন না, বাট নর্মালি এটা ইউজ করতে পারবেন। আর যদি আপনার পিডিএফ এডিট করতে হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভাতে আপনি পিডিএফ আপলোড দিয়া জাস্ট নর্মালি ইমেজের মতো আপনি এডিট করতে পারবেন। ক্যানভাতে এটা অনেকটা ইজিলি করা যায় আর কি। তো এই হচ্ছে হলো আমাদের দুইটা ক্লাসের সামারি। তো আমি আবারও জিজ্ঞেস করতেছি, কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারেন, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, সবাই বুঝতে পারছেন। তো লাস্ট ক্লাসে আমাদের হচ্ছিল কিছু প্রবলেম ছিল হোমওয়ার্ক নিয়ে মেবি। যেমন আপনারা একজন হোমওয়ার্ক জমা দিছিলেন, তো ওনার হোমওয়ার্কে আপনি কিছু হচ্ছে হলো পাইতেছেন না, মানে কি বলে মেইল পাইতেছেন না। হ্যাঁ, তো এখানে আমরা কিছু আছে ওয়েবসাইট আমরা বলছিলাম যে 20 জন ডেন্টিস্টের লিস্ট মেলবোর্নের। তো আমরা ইনফরমেশন চাইছিলাম, ফোন, ইমেল আর লোকেশন। তো উনি যেহেতু মেইলটা কালেক্ট করতে পারে না সবার, এই কারণে উনি হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিছে। তো আমরা যদি একটু দেখি যে উনি কি কোনটা কোনটা কালেক্ট করতে পারেন নাই। তো ফার্স্টেই আছে এলিভেট ডেন্টাল। তো আমরা ওয়েবসাইটটা ওপেন করি। ওপেন লিংক ইনটু নিউ ট্যাব। তো মেল থাকতে হবে, যেহেতু ফোন নাম্বার উপরে আছে তাহলে মেল পাবো একবারে লাস্টে। কন্ট্যাক্টে আচ্ছা, এদের লোকেশন আছে, তবে এখানে তারা সোশ্যাল মিডিয়া দিয়ে দিছে, আরো ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়ে দিছে। ওকে, ঠিক আছে, এটাতে নাই। তো এটার জন্য আমরা aesthetic.com মেইল
সি। তো যেসব সাইটের আমরা মেল না পাই তো সেটা আমরা এইভাবে সার্চ দিতে পারি aesthetic.com, তারপর ডাবল কোট মেইল। এই যে এইখানে একটা মেইল আছে aesthetic.com। এটা কি? না এটা না। কন্ট্যাক্ট aesthetic dental .au। কপি। আচ্ছা, তো মেইল যেগুলোতে নাই ওইগুলোতে আমরা নাই ইউজ করলাম, বাট এগুলাতে হচ্ছে হলো ইনস্টাগ্রাম না সরি লিঙ্কডইন ইউজ করলে অনেকগুলোতে আবার পাওয়া যায়। আর কিছু টুলস আছে যেগুলো আমরা নেক্সটে যখন দেখব তখন আর কি ইউজ করতে পারবো, বাট এটার জন্য একটা কাস্টম টুলস আছে ওইটা ইউজ করা যায়। বাট কিন্তু যদি নাই থাকে মেইলে মানে ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আসলে ওইভাবে খুঁজে পাওয়াটা টাফ। বাট একটু খুঁজে করলে হয়তো বা পাওয়া যেতে পারতো। অ্যাস্থেটিক ডেন্টাল হ্যান্ড রেস করতেছেন কেউ? হ্যাঁ বলেন, সমস্যা নেই, হ্যান্ড রেস করার দরকার নেই। হুম, হ্যাঁ এই টাইপের জন্য এই কিছু ইমেল এক্সট্রাক্টর আছে, সেইগুলা ইউজ করা যায়। বাট সেই ক্ষেত্রে হচ্ছে কি ওইগুলো প্রিমিয়াম ইমেল এক্সট্রাক্টর, মানে ওইগুলাতে ফ্রি ভার্সন থাকে না। তো যার কারণে ওইগুলো আসলে ফার্স্টে একেবারে বেসিক পর্যায়ে বা হচ্ছিল যারা প্রথমে শুরু করে কাজ, তাদেরকে আসলে ওইগুলা ওইভাবে সাজেস্ট করা যায় না। যেমন আপনারা যে এখন কাজ শুরু করতেছেন, এখন আপনাদের পক্ষে সম্ভব না একটা টুলস টাকা দিয়ে কেনা, যার কারণে আসলে আমরা এগুলা ম্যানুয়ালি দেখাই। বাট ম্যানুয়ালি দেখাইলেও এখন হচ্ছে হলো গুগল আস্তে আস্তে আপডেট হওয়ার কারণে এই সিস্টেমগুলো বন্ধ হয়ে যেতেছে। তো ওই ইমেল এক্সট্রাক্টর ছাড়া আসলে এগুলা খুঁজে বের করা টাফ। আর ওইগুলাতে আবার প্রবলেম হচ্ছে যেটা বললাম যে ওইগুলো অনেকটা হ্যাঁ অনেক কস্টলি পড়ে যায়, তো যার কারণে আসলে বেসিক পর্যায়ে ফার্স্টে আপনাদের ওইগুলা অ্যাফোর্ড করা সম্ভব না। মেইল আর কি আছে, বাট এই যেরকম হাইড করা এই ক্ষেত্রে হচ্ছে হলো আমরা সিস্টেম করি ইন্সপেক্ট করে, ডেভেলপার যারা আছে তারা সিস্টেম মানে আমরা সিস্টেম করে বের করতে পারি যে এখান থেকে মেল কার কাছে যাইতেছে, ওইটার নেটওয়ার্ক চেক করে এরপর আমরা হচ্ছে হলো বের করতে পারি রিকোয়েস্ট পাঠায়। বাট ওইভাবে আপনারা আসলে বুঝবেন না বিষয়গুলো। ওইগুলো বুঝতে হলে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ডের কাজ সম্পর্কে জানতে হবে, ডাটা ট্রাফিক সম্পর্কে জানতে হবে। তো ওইগুলা ওইভাবে আমরা আসলে দেখাই না। তো এগুলা যেগুলা না পান ওইগুলা স্কিপ করে আপনারা হচ্ছে দিলে নেক্সটের দিকে যান। বাট যাওয়ার আগে ওই যে আমি যেভাবে দেখাইলাম যে ওয়েবসাইটের ডোমেন সহ কপি করে এরপরে হচ্ছে হলো আপনারা মেল বা ফোন নাম্বার যেটা না পান, যেমন আমি এটার মেল খুঁজতেছি aesthetic.com.au, মেল লিখে সার্চ দিবেন, দেখবেন যে এখানে পান কিনা। তো যদি পান তাহলে তো পাইলেনি, আর যদি না পান তাহলে হচ্ছে হলো নাই, বাদ দিবেন। পরে ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ ওটা নাই বা ওটা আমরা পাইনি।
বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আর কারো কোনো কিছু জানার বা প্রশ্ন আছে? 20 টাকা কালেক্ট করতে পারেন নাই কেন? এখন এই যে দেখেন না, আপনি ইমেল না পাইলে আপনি কালেক্ট তো করবেন, এরপরে ইমেল যেগুলা না পান ওগুলো আপনি ওই যে এরকম ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিয়েছেন। এখন ধরেন আমি আপনার ক্লায়েন্ট, উনি যেমন উনি করছে, আমি ওনার ক্লায়েন্ট, তো উনি যেটাতে পায় নাই আমারে বলছে যে হ্যাঁ আমি এগুলা পাই নাই, যেগুলা পাইছি অ্যাড করছি। আর যেটাতে আমার স্যাটিসফ্যাকশন আসে নাই বা আমি স্যাটিসফাইড না যে না এই জায়গায় থাকতেই পারে, সেগুলো আমি চেক করে দেখছি পাই নাই, বেশ এখন আমার আর কিছু বলার নাই ওনারে, কারণ আমি পাই নাই, আমি পাই নাই, উনি কোত্থেকে পাবো? তো ওই আর কি, আমি দুইটা চেক করার পরে বাকিগুলো বুঝতে পারছি যে হ্যাঁ বাকিগুলো তো ওইভাবেই হয়তো বা হাইড করা আছে বা হচ্ছে ওইভাবে নাই, যার কারণে উনি পায় নাই খুঁজা। বাট উনার যতটুকু ডাটা অ্যাভেলেবল ছিল সেগুলো তো উনি কালেক্ট করে দিছে। তো ওইভাবেই আসলে হচ্ছে হলো ডাটা এন্ট্রির কাজগুলো হয়। ওইটা হচ্ছে হলো আপনি যখন লিড জেনারেশন করবেন তখন ওইগুলার কাজে ওইটার সিস্টেম অন্য। ওইটা হচ্ছে হলো আপনি ইসে যাবেন, লিঙ্কডইনে যাবেন, ওই জায়গায় হচ্ছে হলো সবই কন্ট্যাক্টের উপরেই থাকে, মানে মেল, ওই জায়গায় মেল ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে, ওইখানে হচ্ছে হলো আপনার এরকম এত কষ্ট করে খোঁজা লাগে না, জাস্ট ইমেল এক্সট্রাক্টর করলে। বাট এইসব ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে যায় আপনার খুঁজতে হয়, কারণ এখানে উনি বলে দিছে যে ওনার একটা স্পেসিফিক প্লেসের স্পেসিফিক একটা অকুপেশন বা হচ্ছে হলো প্রফেশনের একটা লাগবে ওনার। তো ওইভাবে হচ্ছে হলো ওই ইমেল এক্সট্রাক্টর কাজ করে না। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি কারো কোনো কিছু জানার না থাকে তাহলে আমাদের ক্লাস